হাই স্টুডেন্টস, আজকে আমি আবার একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে একটা নতুন বিষয় আমরা অবশ্যই আলোচনা করব, তাই তো? গত ক্লাসে আমরা পড়েছিলাম যে পরিবেশের বিভিন্ন অজৈব উপাদানের সাপেক্ষে জীবজগতের রেসপন্স। তো জীবজগৎ পরিবেশের অজৈব উপাদানগুলির সাপেক্ষে কীভাবে রেসপন্স করে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা গত ক্লাসে করেছিলাম। আজকে আমরা আলোচনা করব যে একটা পরিবেশে কোনো একটা জীব বেঁচে থাকার জন্য তার মধ্যে কিছু পরিবর্তন ঘটায়, সেই পরিবর্তনগুলোকে বলা হয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন। সেই অ্যাডাপ্টেশন সম্পর্কে আমরা আজকে পড়ব। তাহলে আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন কি বললাম? অ্যাডাপ্টেশন হচ্ছে কোনো একটা পরিবেশে বেঁচে থাকার জন্য কোনো একটা জীব তার শারীরবৃত্তীয় কিছু পরিবর্তন হতে পারে, তার অঙ্গসংস্থানিক বা মরফোলজিক্যাল কিছু পরিবর্তন হতে পারে, বা তার আচরণগত কিছু পরিবর্তন হতে পারে। এই ধরনের পরিবর্তন যেটা দীর্ঘস্থায়ী হয় সেটাকে বলা হয় অ্যাডাপ্টেশন বা অভিযোজন। অর্থাৎ পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য কোনো একটা জীবের দীর্ঘস্থায়ী কোনো শারীরবৃত্তীয় বা মরফোলজিক্যাল বা আচরণগত কোনো পরিবর্তনকেই বলা হয় অ্যাডাপ্টেশন বা অভিযোজন। এই যে অ্যাডাপ্টেশন বা অভিযোজন নিয়েই আজকে আমরা একটু আলোচনা করব। বুঝতে পেরেছো? যেমন তোমরা নিশ্চয়ই পরিবর্তনগুলো কীরকম, যেমন তোমরা জানো তিমি মাছ সম্পর্কে সবাই জানো, তাই তো? তিমি মাছ আগে কোথায় অবস্থান করতো? তিমি মাছ তার পূর্বপুরুষেরা, বর্তমান যে তিমি মাছগুলো আছে তাদের পূর্বপুরুষেরা কিন্তু স্থলে বসবাস করত। এবার স্থলে বসবাস করার জন্য তাদের দেহের বিশাল আকৃতি, তার জন্য তাদের কিছু অসুবিধা হতো, মুভমেন্টে অসুবিধা হতো, শিকারী প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য অসুবিধা হতো। এই অসুবিধা বা এই প্রতিকূলতাকে দূর করার জন্য তারা কি করলো? তারা জলে বসবাস করতে লাগলো, তাই তো? তারা জলে বসবাস করে, কিন্তু তারা কিন্তু স্তন্যপায়ী এবং তাদের কিন্তু জলে বসবাস করার জন্য যে উপযুক্ত শ্বাসঙ্গ, ফুলকা বা গিল কিন্তু তাদের নেই। তাহলে কি আছে? লাং আছে বা ম্যামেলস। তাহলে এরা নিজেদেরকে প্রতিকূল পরিবেশে বাঁচিয়ে রাখার জন্য একটা পরিবর্তন ঘটালো। কি পরিবর্তন ঘটালো? একটা হচ্ছে আচরণগত পরিবর্তন ঘটালো। কীরকম? তাদের স্থান চেঞ্জ করলো, বসবাসের স্থান স্থল থেকে জলে চলে গেল। আবার এদের যে ডানা যেটা হাত ছিল সেটা কি হলো? জলে বসবাস করার জন্য একটু ডানায় রূপান্তরিত হয়ে গেল, তাই তো? তাহলে এটা কি হলো? কিছু পরিবর্তন হলো। তারপরে দেখো আমরা যে প্ল্যান্টসগুলো দেখি, যে সমস্ত প্ল্যান্টগুলো জলে থাকে তাদের একরকম শারীরবৃত্তীয় কার্যাবলী দেখতে পাই, যেগুলো মরু অঞ্চলে থাকে তাদের একরকম দেখতে পাই। সাপোজ মনে করো তোমরা যে সুন্দরবনের গাছগুলোর নাম শুনেছো, সে সুন্দরী গরান, এদের কি দেখা যায়? এদের ঠেসমূল দেখা যায়। ঠেসমূল। আবার দেখো আমাদের আম গাছের তো ঠেসমূল দেখা যায় না, কেন? বা খেজুর গাছের তো ঠেসমূল দেখা যায় না, অথচ সুন্দরী গাছের ঠেসমূল দেখা যায়, শ্বাসমূল দেখা যায়। তাহলে কেন দেখা যায়? তার কারণ হচ্ছে সুন্দরী গাছ যে পরিবেশে অবস্থান করে সেই পরিবেশের মাটি হচ্ছে লবণাক্ত, সেই মাটিতে মূল ভালো গ্রো করতে পারে না, মাটির বেশি গভীরে যেতে পারে না। তার ফলে কি হয়? গাছের উপরের অংশ তো ঠিক বৃদ্ধি পায়, উপরের অংশকে মাটিতে ধরে রাখার জন্য তখন কি হয়? ঠেসমূলের জন্ম হয়। আবার ওই লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকে বলে তারা কিন্তু অক্সিজেন নিতে পারে না মাটি থেকে। তখন কি হয়? মূলগুলো উপরের দিকে গ্রো করে সেখানে নিউম্যাটোফোর দেখা যায় বা শ্বাসরন্ধ্র দেখা যায়, তাই তো? দিয়ে কি করে তারা? তার সাহায্যে বা ওই শ্বাসমূলের সাহায্যে তারা কিন্তু শ্বাসকার্য চালায়। এই সমস্ত ব্যাপারগুলো, এগুলোই হচ্ছে অ্যাডাপ্টেশন, অর্থাৎ প্রতিকূল পরিবেশে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য জীবেদের মধ্যে কিছু পরিবর্তন। সেই পরিবর্তন অ্যানিম্যাল হতে পারে, আবার প্ল্যান্টেরও হতে পারে। সেই পরিবর্তনগুলো অবশ্যই দীর্ঘস্থায়ী হবে এবং সেই পরিবর্তনগুলো শারীরবৃত্তীয় কোনো পরিবর্তন হতে পারে, অঙ্গসংস্থানিক পরিবর্তন হতে পারে, বা তার আচরণের কোনো পরিবর্তন হতে পারে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে অ্যাডাপ্টেশন। এই যে অ্যাডাপ্টেশন, এই অ্যাডাপ্টেশনকে আলোচনা করার সময় অ্যাডাপ্টেশন আমরা মেনলি দুই রকমভাবে আলোচনা করি। কীরকম? অ্যাডাপ্টেশন মেনলি দুই রকমভাবে আলোচনা করা হয়। একটাকে বলা হয়
অভিসারী একটাকে বলা হয় অভিসারী বা কনভার্জেন্ট। কি বলা হয়? অভিসারী বা কনভার্জেন্ট অ্যাডাপ্টেশন। আরেকটাকে বলা হয় অপসারী বা ডাইভার্জেন্ট অভিযোজন। ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন বা ডাইভার্জেন্ট অভিযোজন। তাহলে কি এই অভিসারী আর অপসারী এই দুই প্রকারের অ্যাডাপ্টেশন দেখা যায়। একটা হচ্ছে অভিসারী অ্যাডাপ্টেশন বা কনভার্জেন্ট অ্যাডাপ্টেশন, আর একটা হচ্ছে অপসারী অ্যাডাপ্টেশন বা ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন। এবার ঘটনা হলো যে এই যে দুই প্রকার অ্যাডাপ্টেশন, একটাকে বলছি অভিসারী, যে অ্যাডাপ্টেশন আমরা বুঝলাম অ্যাডাপ্টেশন ব্যাপারটা কি, অভিযোজন ব্যাপারটা কি। এই যে অভিযোজন বা অ্যাডাপ্টেশন দুই প্রকার, তার একটা হচ্ছে অভিসারী আর একটা হচ্ছে অপসারী। এই ব্যাপার দুটো কি কি? এই ব্যাপার দুটো হচ্ছে অভিসারী যে অভিযোজন, অভিসারী কথার অর্থ হচ্ছে তোমাদেরকে আগে এই অভিসারী আর অপসারী এই দুটো কথার অর্থ বুঝতে হবে, তাহলেই তোমরা অভিসারী এবং অপসারী কথার এই অভিযোজন কথার মানে বুঝতে পারবে। অভিসারী এটার মানে হচ্ছে দূরে থেকে কাছে চলে আসা। মনে করো এই দুটো বস্তু দূরে ছিল, আস্তে আস্তে কাছে চলে আসলো, তাহলে অভিসারী মানে হচ্ছে দূরে থেকে কাছের দিকে আসা। আর অপসারী মানে হচ্ছে কাছে থেকে দূরে চলে যাওয়া। অপসারী অপসরণ কথাটা মনে রাখবে, সেটা হচ্ছে অপসারী। অপসরণ মানে হচ্ছে সরিয়ে দেওয়া, তাহলে কি হচ্ছে কাছে থেকে দূরে সরে যাওয়া, এটা হচ্ছে অপসারী। আর অভিসারী মানে হচ্ছে অভিসরণ, অর্থাৎ দূরে থেকে কাছে চলে আসা। বুঝতে পেরেছ? এবার তোমরা এই অভিযোজন দুটো বুঝতে পারবে। অভিসারী অভিযোজন হচ্ছে যে উৎপত্তিগতভাবে এবং গঠনগতভাবে আলাদা দুটি অঙ্গ, কিন্তু তারা একই কাজ করে, এইরকম ধরনের যে অভিযোজন, সেই অভিযোজনকে বলা হয় অভিসারী অভিযোজন। বোঝা গেছে? কি বললাম? বললাম যে উৎপত্তিগত ও কার্যগতভাবে আলাদা। তার মানে কি হলো? এরা আলাদা, কিন্তু কি কার্যগতভাবে একই। এই ধরনের যে অভিযোজন, সেটাকে বলা হচ্ছে অভিসারী অভিযোজন। যেমন মৌমাছির নাম শুনেছ? মৌমাছির কি থাকে? মৌমাছির হুল থাকে, তো মৌমাছির হুল থাকে। আবার কাঁকড়া বিছেরও হুল থাকে। থাকে কি থাকে না? থাকে। কাঁকড়া বিছেরও হুল থাকে। তাহলে মৌমাছির হুল এবং কাঁকড়া বিছের হুল দুটোই কিন্তু হুল, তাই তো? এবং এই দুটোই একই কাজ করে। কি কাজ করে? দংশন করার কাজ করে। মৌমাছির হুল আর কাঁকড়া বিছের হুল দুটো একই কাজ করে। কি কাজ? দংশন করার কাজ করে। কিন্তু এরা উৎপত্তিগতভাবে এবং কার্যগতভাবে ভুল বলেছি। উৎপত্তিগতভাবে এবং গঠনগতভাবে আলাদা। এটা আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। সাপোজ মনে করো যে এটা একটা মা, ঠিক আছে? এই মায়ের দুটো সন্তান হয়েছে, আর এটা একটা মা। এখানে মনে করো যে এই একটা মা আর এই একটা মা। এই মায়ের একটা সন্তান হয়েছে, এই মায়ের একটা সন্তান হয়েছে। এবার এই এরা দুটো আলাদা মায়ের সন্তান, অর্থাৎ এদের উৎপত্তি কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে, তাই তো?
এই সন্তানটার উৎপত্তি আর এই সন্তানটার উৎপত্তি আলাদা আলাদা থেকে, কিন্তু এরা যদি একসঙ্গে বসবাস করে, একই কাজ করে, এদের মধ্যে এরা যদি কাছাকাছি এসে একসঙ্গে থাকে, একসঙ্গে অবস্থান করে, একই সঙ্গে একই কাজ করে, তাহলে এই ধরনের একটা অভিযোজন দেখতে পেলাম। আর একটা হচ্ছে, মনে করো একই মায়ের দুটো সন্তান, অথচ এদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাটের জন্য দুজন আলাদা আলাদাভাবে দুই দিকে চলে গেল এবং আলাদা আলাদাভাবে তারা আলাদা আলাদা কাজ করছে। তাহলে এরা কি হলো, এরা উৎপত্তিগতভাবে এবং কার্যগতভাবে, এই গঠনগতভাবে কিন্তু এরা একই হলো, কিন্তু কাজ কি করছে, আলাদা আলাদা কাজ করছে। আর এই ক্ষেত্রে দেখো যে এরা উৎপত্তিগতভাবে আলাদা, পৃথক, কিন্তু কাজ করছে একই। তাহলে এই রকম যে উৎপত্তিগতভাবে এবং গঠনগতভাবে আলাদা হলেও কার্যগতভাবে একই, অর্থাৎ একই রকম কাজ করে, এই রকম ধরনের যে অ্যাডাপ্টেশন যখন দুটো অ্যানিম্যালের মধ্যে বা দুটো উদ্ভিদের মধ্যে সেম থাকে, তখন হচ্ছে সেই ধরনের অ্যাডাপ্টেশনকে বলা হয় অভিসারী অ্যাডাপ্টেশন। অভিসারী অ্যাডাপ্টেশন মানে হচ্ছে এই একটা অ্যানিম্যাল, এই একটা অ্যানিম্যাল, দুটো অ্যানিম্যালের মধ্যে অ্যাডাপ্টেশন ঘটছে, দুটো অ্যানিম্যালের মধ্যে অ্যাডাপ্টেশন ঘটছে, কিন্তু কীরকম অ্যাডাপ্টেশন করছে, একই কাজের জন্য অ্যাডাপ্টেশন ঘটছে, অথচ যে জিনিসটা তারা উৎপন্ন করছে সেটা কিন্তু আলাদা আলাদা হবে, কারণ এটা অন্য লাইন থেকে আসছে, এটা অন্য লাইন থেকে আসছে, ঠিক এটার মতো। কিন্তু কাজ, এই অ্যানিম্যালের এই হুলটাও যে কাজ করছে, মৌমাছির হুল যে কাজ করছে, কাঁকড়া বিছের হুলও সেই কাজই করছে, তাই তো? কিন্তু তাদের উৎপত্তি আলাদা, অর্থাৎ দুটো আলাদা আলাদা প্রাণীর মধ্যে একই সঙ্গে অ্যাডাপ্টেশন ঘটছে, একই রকমের অঙ্গ তৈরি হচ্ছে, একই কাজ করছে, কিন্তু তাদের উৎপত্তি এবং গঠন কিন্তু আলাদা। এরকম ধরনের অভিযোজনকে বলা হচ্ছে অভিসারী অভিযোজন বা কনভার্জেন্ট অ্যাডাপ্টেশন। বোঝা গেছে? তাহলে অপসারীটা খুব সহজেই বুঝতে পারছো যে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে হচ্ছে উৎপত্তিগতভাবে ও গঠনগতভাবে একই, কিন্তু কি কার্যগত ভাবে আলাদা। কি উৎপত্তিগতভাবে কি একই, অঙ্গ, কোনো একটা অঙ্গ, এটা কি একইটা কি জিনিস, কোনো একটা অঙ্গ। তাহলে কোনো একটা অঙ্গ দুটো আলাদা আলাদা প্রাণীর মধ্যে যখন উৎপত্তিগতভাবে এবং গঠনগতভাবে একই, কিন্তু কাজ এরা আলাদা আলাদা কাজ করছে, এই রকম ধরনের যে অ্যাডাপ্টেশন একই সঙ্গে দুটো আলাদা প্রাণীর মধ্যে দেখা যাচ্ছে, সেই ধরনের অ্যাডাপ্টেশনকে বলা হচ্ছে অপসারী অ্যাডাপ্টেশন বা ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন। বোঝা গেছে? যেমন মনে করো যে তিমি মাছ, তোমরা নাম শুনেছ, তিমি মাছের নাম সবাই শুনেছ, আর তোমরা নিজে মানুষ, তাই তো? তিমি মাছের কি দেখা যায়, ডানা দেখা যায় তো, তিমি মাছের ডানা যেটা বলা হয় ফ্লিপার, তাই তো? তাহলে তিমি মাছের ডানা বা ফ্লিপার আর মানুষের হাত, এই দুটো কিন্তু উৎপত্তিগতভাবে আর গঠনগতভাবে একই। বুঝতে পেরেছ? তিমি মাছের ডানা আর মানুষের হাত, এরা কিন্তু গঠনগতভাবে এবং উৎপত্তিগতভাবে একই, কিন্তু কাজ আলাদা করে। কীরকম কাজ আলাদা করে? মানুষ কী কাজ করে? কোনো কিছু ধরার জন্য কাজ করে, কোনো কিছু তোলার জন্য কাজ করে, কিন্তু এটা কি গমনের জন্য কাজ করে? মানুষ কিন্তু এটার সাহায্যে হাঁটে না, কিন্তু তিমি মাছ ডানার সাহায্যে কিন্তু মুভমেন্ট করে, এক জায়গা থেকে আরেক জায়গায় জলে ডানার সাহায্যে সাঁতার কেটে কিন্তু যায়, তাই তো? তাহলে এই যে তিমি মাছের ফ্লিপার বা ডানা আর মানুষের হাত, এদের গঠন একই রকম। মানুষের যেরকম হাতের গঠন, যেরকম অস্থি থাকে মানুষের হাতে, তিমি মাছের হাতেও কিন্তু সেরকম অস্থি থাকে, কিন্তু এরা কাজ আলাদা আলাদা কাজ করে। বুঝতে পেরেছ? তাহলে এই যে দুটো প্রাণী, একটা হচ্ছে তিমি মাছ
আর একটা মানুষ, দুটো আলাদা আলাদা প্রাণী, কিন্তু এদের যে অঙ্গগুলো আছে সেগুলো গঠনগতভাবে এবং উৎপত্তিগতভাবে একই রকম, কিন্তু কাজ করছে আলাদা। এরকম ধরনের অ্যাডাপ্টেশনকে বলা হচ্ছে অভিসারী অ্যাডাপ্টেশন বা ডাইভার্জেন্ট অ্যাডাপ্টেশন। আর দুটো আলাদা আলাদা প্রাণী, যেমন মনে করো মৌমাছি এবং কাঁকড়া বিছে, দুটো আলাদা আলাদা প্রাণী, এদের যে দুটো আলাদা আলাদা অঙ্গ, এরা গঠনগতভাবে এবং কার্যগতভাবে আলাদা হলেও, গঠনগতভাবে এবং উৎপত্তিগতভাবে আলাদা হলেও কাজ কিন্তু একই করছে, অর্থাৎ কার্যগতভাবে একই। সেটা হচ্ছে অভিসারী বা কনভার্জেন্ট অভিযোজন। বুঝা গেছে? তাহলে কি পড়লাম? অ্যাডাপ্টেশন পড়লাম। অ্যাডাপ্টেশন কি বললাম? অ্যাডাপ্টেশন বললাম যে প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য কিছু শারীরবৃত্তীয়, কিছু অঙ্গসংস্থানিক বা মরফোলজিক্যাল, আর কিছু হচ্ছে আচরণগত, তাই তো, আর কিছু হচ্ছে গঠনগত, অভ্যন্তরীণ গঠনগত, বলা অন্টোলজিক্যাল, তাই তো, অভ্যন্তরীণ গঠনগত। এই যে পরিবর্তন, এই ধরনের দীর্ঘস্থায়ী, কি ধরনের পরিবর্তন? দীর্ঘস্থায়ী পরিবর্তন, এইগুলোকে বলা হয় অ্যাডাপ্টেশন, তাই তো। এবার অ্যাডাপ্টেশন দুই প্রকার পড়লাম, অভিসারী আর অপসারী। এই যে অ্যাডাপ্টেশনগুলো কাদের মধ্যে দেখা যায়? বিভিন্ন উদ্ভিদ এবং বিভিন্ন প্রাণীদের মধ্যে দেখা যায়। উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে এই অ্যাডাপ্টেশনগুলো দেখা যায়। তাহলে উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে এই যে অ্যাডাপ্টেশনগুলো আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাডাপ্টেশনগুলো মানে কার কীরকম অ্যাডাপ্টেশন দেখতে পাই, কিসের উপর ভিত্তি করে কীরকম অ্যাডাপ্টেশন হয়, সেইগুলো একটু আমাদেরকে পড়তে হবে। তো উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে এই যে অ্যাডাপ্টেশনগুলো কিসের উপর ডিপেন্ড করে হতে পারে? যে পরিবেশে বসবাস করছে তাদের অজৈব উপাদানগুলোর উপর ডিপেন্ড করে হতে পারে। যেমন হচ্ছে কি জল, তাই তো, বাতাস, মাটি, তাপ, আলো, তাই তো, এইগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন প্রাণী বা বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন অ্যাডাপ্টেশন দেখা যায়। সাপোজ মনে করো যে উদ্ভিদটা বা যে প্রাণীটা জলে বসবাস করে তার জলের বসবাসের উপযোগী অ্যাডাপ্টেশন হবে। যে উদ্ভিদ বা প্রাণীটা বাতাসে বসবাস করে, বায়ুতে থাকে, তার বায়ুতে অবস্থানকারী উপযুক্ত অ্যাডাপ্টেশন ঘটবে। যে মাটিতে থাকে তার মাটিতে বসবাসের যোগ্য অ্যাডাপ্টেশন ঘটবে, তাই তো। যে অধিক তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাস করে তার অধিক তাপমাত্রা অঞ্চলে বসবাস করার জন্য উপযুক্ত অ্যাডাপ্টেশন ঘটবে। যে কম তাপমাত্রাযুক্ত অঞ্চলে বসবাস করে তার কম তাপে বসবাস করার জন্য উপযুক্ত অ্যাডাপ্টেশন ঘটবে, তাই তো। যেমন কম তাপমাত্রা অঞ্চলে যে সমস্ত প্রাণীগুলো থাকে তাদের কি হয়? তাদের দেহে প্রচুর লোম থাকে যাতে দেহটা গরম থাকে, আবার ত্বকের তলায় প্রচুর পরিমাণে চর্বি জমা থাকে, ত্বকটা খুব পুরু হয় যাতে ঠান্ডা কম ঢুকতে পারে শরীরের ভেতরে, তাই তো। আবার অধিক আলোতে বসবাসকারী জীবেদের একরকম অ্যাডাপ্টেশন হবে, কম আলোতে বসবাসকারী জীবেদের একরকম অ্যাডাপ্টেশন হবে, তাই তো। তাহলে এই যে অজৈব উপাদানগুলো আছে এদের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীবেদের বিভিন্ন রকমের অ্যাডাপ্টেশন দেখা যায়। এই অ্যাডাপ্টেশনগুলো একটু কি কোন জীবের কোন পরিবেশে কীরকম ধরনের অ্যাডাপ্টেশন দেখা যায় এইগুলো একটু আমরা সামান্য পড়ব। বুঝতে পেরেছ? এখন ডিপেন্ডস অন ওয়াটার অ্যাভেলেবিলিটি, অর্থাৎ জল কীরকম পাওয়া যায়, কোন পরিবেশে কীরকম জল আছে, জলের প্রাচুর্যতার উপর ডিপেন্ড করে উদ্ভিদগুলির মধ্যে কতগুলো অ্যাডাপ্টেশন দেখা যায়। কি অ্যাডাপ্টেশন দেখা যায়? জল যদি কম থাকে তাহলে একরকম অ্যাডাপ্টেশন দেখা যায়, জল যদি বেশি থাকে তাহলে অন্যরকম অ্যাডাপ্টেশন দেখা যায়। আবার জল বেশি থাকলেও জল কিরকম ধরনের জল, লবণাক্ত জল না মিষ্টি জল, তার উপর ডিপেন্ড করে এক ধরনের অ্যাডাপ্টেশন দেখা যায়। প্রথম কথা হচ্ছে যদি জল কম থাকে তাহলে কিরকম ধরনের অ্যাডাপ্টেশন দেখা যায়? জেরোফাইটিক অ্যাডাপ্টেশন, তাই তো। এবং তাদের কি বলা হয়? যে সমস্ত উদ্ভিদের জেরোফাইটিক অ্যাডাপ্টেশন থাকে
তাদেরকে বলা হয় জেরোফাইট উদ্ভিদ। আর 2 হচ্ছে জলের অধিক থাকার জন্য, অধিক জল থাকার জন্য এক ধরনের অ্যাডাপ্টেশন দেখা যায়, সেটা হচ্ছে হাইড্রোফাইটিক অ্যাডাপ্টেশন। এবং যে সমস্ত উদ্ভিদদের এই হাইড্রোফাইটিক অ্যাডাপ্টেশন দেখা যায় তাদেরকে বলা হয় হাইড্রোফাইটস। 2 হচ্ছে হ্যালোফাইটিক অ্যাডাপ্টেশন, অর্থাৎ যারা লবণাক্ত মাটিতে, লবণাক্ত জলযুক্ত মাটিযুক্ত জায়গায় জন্মায়, তো জল প্রচুর আছে কিন্তু জল লবণাক্ত জল, সেই রকম যে অ্যাডাপ্টেশন, সেই অ্যাডাপ্টেশনকে বলা হয় হ্যালোফাইটিক অ্যাডাপ্টেশন। আর এই হ্যালোফাইটিক অ্যাডাপ্টেশন যাদের দেখা যায় তাদেরকে বলা হয় হ্যালোফাইটস। তাহলে এই যে 3 ধরনের আমরা উদ্ভিদের মধ্যে 3 ধরনের অ্যাডাপ্টেশন দেখতে পাচ্ছি, একটা জেরোফাইটিক অ্যাডাপ্টেশন, হ্যালোফাইটিক অ্যাডাপ্টেশন, হাইড্রোফাইটিক অ্যাডাপ্টেশন এবং হ্যালোফাইটিক অ্যাডাপ্টেশন। এই যে 3 ধরনের অ্যাডাপ্টেশন বা অভিযোজন, সেইগুলো আমাদেরকে একটু পড়তে হবে, বুঝতে পেরেছো? প্রথমে কি পড়বো, মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন কি দেখা যায় জেরোফাইটিক, হ্যালোফাইট আর হাইড্রোফাইটসের মধ্যে। তারপরে পড়বো তাহলে কি কি অ্যাডাপ্টেশন পড়বো। এক হচ্ছে মরফোলজিক্যাল, মরফোলজিক্যাল মানে হচ্ছে অঙ্গসংস্থানিক। 2 কি পড়বো, 2 হচ্ছে ফিজিওলজিক্যাল, ফিজিওলজিক্যাল মানে হচ্ছে শারীরবৃত্তীয়। আরেকটা আমরা পড়বো সেটা হচ্ছে তার অন্টোজেনিক্যাল পড়বো একটা, সেটা হচ্ছে অন্টোজেনিক্যাল, বা এটাকে আমরা কি বলবো বাংলায়, ঠিক বাংলায় বলবো শারীর স্থানিক, তাই তো, শারীর স্থানিক বা অন্টোজেনিক্যাল। শারীর স্থানিক মানে অন্টোজেনিক্যাল ঠিক বলবো না, অ্যানাটমিক্যাল বা শারীর স্থানিক যে আমরা অ্যাডাপ্টেশন দেখতে পাই সেইগুলো সম্পর্কে পড়ব। কেমন? কিরকম ভাবে পড়বো এটা একটা আমি তোমাদেরকে একটা বই থেকে একটা ছক পাঠিয়ে দেবো, তোমরা সেটা পড়ে নেবে কিরকম ভাবে পড়বো। যেমন ধরো জেরোফাইটসের মরফোলজিক্যাল কিরকম ধরনের অ্যাডাপ্টেশন দেখা যায়, মরফোলজিক্যাল অ্যাডাপ্টেশন কিরকম দেখা যায়, যেমন মরফোলজি মানে অঙ্গের পরিবর্তন, যেমন হচ্ছে মূলটা খুব সুগঠিত হয়, এদের রুট ক্যাপ থাকে, মূল অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। কারণ জেরোফাইটিক কারা, যাদের জল থাকে না, অর্থাৎ মরুভূমি অঞ্চলে, অর্থাৎ মরু অঞ্চলে যে সমস্ত অ্যাডাপ্টেশন দেখা যায় তারা হচ্ছে জেরোফাইটিক অ্যাডাপ্টেশন। সেটা তাহলে এদের কি হয়, যেখানে জল কম থাকে, জল বেশি পাওয়ার জন্য মূলটা সুগঠিত হবে, রুট ক্যাপ থাকবে, মূল অনেক দূর পর্যন্ত বিস্তৃত হবে। আর হাইড্রোফাইটস, এদের মরফোলজিক্যাল কি হবে, এদের তো জল প্রচুর আছে, তাহলে এদের মূল সুগঠিত হওয়ার কোনো দরকারই নেই, মূল সুগঠিত থাকে না, কোনো সময় রুট ক্যাপ থাকে না, কোনো সময় মূল জেপ দেখা যায়। তারপর হ্যালোফাইটস, এরাও লবণাক্ত মাটিতে জন্মায়, প্রচুর জল থাকে, তার জন্য এদের মূলটাও সুগঠিত নয়, তাই তো। আবার দেখো জেরোফাইট, হাইড্রোফাইটস, এরা তো এদের মূল সুগঠিত নয়, এরা মাটির জলে থাকে, এদের মূল সুগঠিত কারণ এরা মাটিতে অবস্থান করে, এদের মূলটা, এরা তো মাটিতে অবস্থান করে, তাহলে এদের মূল তো সুগঠিত হওয়া উচিত, কিন্তু সুগঠিত হতে পারে না, কেন পারে না, লবণাক্ত মাটির জন্য। তার জন্য এদের যেহেতু উপরের অংশ অনেক বিস্তৃত হয়, মানে এরকম একটা গাছ মনে করো, উপরের অংশ যদি এরকম হয় আর রুট যদি নিচের দিকে না যায়, রুট যদি বেশি বিস্তৃত না হয়, তাহলে কি হবে, গাছটা পড়ে যাওয়ার চান্স থাকে। এই জন্য কি হয়, এদের এই গোড়াতে এরকম ধরনের কিছু মূল দেখা যায়। এটা তোমরা শিমুল গাছের দেখেছো, খুব ভালো করে লক্ষ্য করবে, এইগুলোকে বলা হয় অধিমূল। আর উপর থেকে কাণ্ড থেকে কিছু এরকম ধরনের মূল দেখা যায়, এটা হচ্ছে গোড়ায়, আর উপর থেকে কিছু এরকম মূল দেখা যায় ডালপালা ধরে রাখার জন্য, এগুলোকে বলা হয় ঠেস মূল। আর এরা যেহেতু লবণাক্ত মাটিতে শ্বাসকার্য চালাতে পারে না, তাই কি হয়, নিচে থেকে মূলগুলো আবার উপরের দিকে উঠে যায়, এরকম আমরা দেখতে পাই, আবার উপরের দিকে উঠে যায়, এরা শ্বাসকার্য চালায়, এদেরকে বলা হয় শ্বাসমূল। তাহলে এদের মূলের কি পরিবর্তন দেখা যায়, শ্বাসমূল দেখা যায়, ঠেস মূল দেখা যায়, আর অধিমূল দেখা যায়। তাহলে এটা হচ্ছে অধিমূল, ঠেস মূল আর শ্বাসমূল, এগুলো দেখা যায়। এইগুলো আমাদেরকে একটু একটু করে পড়তে হবে। আবার যদি লিফের ক্ষেত্রে দেখি, যারা লিফের যদি মরফোলজিক্যাল ক্যারেক্টার দেখি, তাহলে যারা জেরোফাইট তাদের কি দেখবো, পাতাগুলো কি হয়, পাতাগুলো বেশ মিউসিলেজ আবরণী দিয়ে ঢাকা থাকে, এই পাতাগুলো মিউসিলেজ আবরণী দিয়ে ঢাকা থাকে, পাতাগুলো কিসে পরিণত হয়, এরকম ছোট ছোট
কাঁটায় রূপান্তরিত হয়। কেন? কারণ মরুভূমি অঞ্চলে প্রচুর জলের অভাব থাকে। এবার যদি শ্বাস কি বলে বাষ্পমোচনের ফলে যদি প্রচুর পরিমাণে জল শরীর থেকে বেরিয়ে যায় তাহলে গাছটা তো মারা যাবে। সেই কারণে গাছের পাতার যে সারফেসটা সেটা কমিয়ে দেয়। সারফেস কমিয়ে দিলে কম পরিমাণে বাষ্পমোচন হবে, ফলে দেহের মধ্যে বেশি জল থাকবে। এগুলো খুবই সিম্পল ব্যাপার, এইগুলো তোমরা পড়বে এই অ্যাডাপ্টেশনগুলো। তারপর কাণ্ড, যারা মরুভূমি অঞ্চলে যারা থাকে তাদের কাণ্ডগুলো কি হয়? কাণ্ডগুলো সবুজ হয়, কারণ পাতা তো কাঁটায় রূপান্তরিত হয়ে যায়। তাহলে শ্বাসকার্য চালাবে কে? তাহলে শ্বাসকার্য চালাবে পাতাগুলো। তখন কাণ্ডগুলো, যেমন ফণী মনসা তোমরা দেখতে পাও, কাণ্ডগুলো কি হয়? ফ্ল্যাটেন্ড হয়ে যায়, কাণ্ডগুলো প্রশস্ত হয় এবং কাণ্ডগুলো কি হয়? সবুজ হয়, তাই তো। আর পাতাগুলো এরকম কাঁটায় রূপান্তরিত হয়। তোমরা এরকম অ্যাডাপ্টেশন দেখেছো, তাই তো, ফণী মনসার ক্ষেত্রে। এই ব্যাপারগুলো একটু পড়বে। আর হাইড্রোফাইটসের ক্ষেত্রে কি দেখা যায়? এদের পাতায় একটা মোমের আবরণী থাকে ঠিকই, কিন্তু এদের যে কাণ্ডগুলো কিন্তু অত উন্নত হয় না। কেন উন্নত হয় না? কারণ এরা তো জলেই থাকে। সেজন্য এদের কাণ্ডের ভেতরে বা পাতার ভেতরে কিন্তু এরেনকাইমা থাকে। কি থাকে? এরেনকাইমা মানে হচ্ছে এরা এক ধরনের প্যারেনকাইমা কোষ, যারা বায়ুপূর্ণ থাকে। তাহলে বায়ুপূর্ণ কোষ থাকে, তার ফলে কি হয়? জলে ভেসে থাকার জন্য এরা হালকা হয়ে যায়। তারপরে হ্যালোফাইটসের ক্ষেত্রে কি দেখা যায়? হ্যালোফাইটসের ক্ষেত্রে এরা যেহেতু লবণাক্ত মাটিতে জন্মায়, তার জন্য জল শোষণ করতে পারে না। পাতায় একটা মোমের আবরণ থাকে, তার ফলে কি হয়? সালোক সংশ্লেষ হয় না, বাষ্পমোচন কম হয়, ফলে দেহ থেকে জল কম বেরোতে পারে। এই ধরনের অভিযোজনগুলো দেখা যায়। তারপরে তোমরা পড়বে কিছু ফিজিওলজিক্যাল পরিবর্তন। ফিজিওলজিক্যাল কিরকম পরিবর্তন? এই যে আমরা দেখো, এই যে হাইড্রোফাইটস এবং হ্যালোফাইটস, যেগুলো জেরোফাইটস হয় এবং হ্যালোফাইটস হয়, এদের পাতাতে যে পত্ররন্ধ্র থাকে সেটা কিন্তু নিচের পৃষ্ঠে থাকে। কিন্তু যারা হাইড্রোফাইটস কেন নিচের পৃষ্ঠে থাকে? কারণ আমরা জানি পত্ররন্ধ্র দিয়ে বাষ্পমোচনের ফলে জল বেরিয়ে যায়, ফলে নিচের দিকে থাকলে পরে ডিরেক্ট সূর্যের আলো পড়বে না। আর যদি ডিরেক্ট সূর্যের আলো না পড়ে তাহলে কি হবে? বাষ্পমোচন কম হবে। এবার হাইড্রোফাইটস, এদের তো জলের অভাব নেই, এরা তো বড় লোক, তখন এদের পত্ররন্ধ্র কিন্তু পাতার উপরের পৃষ্ঠে থাকে। ডিরেক্ট সূর্যের আলো পড়লে কোনো ব্যাপার নেই, প্রচুর জল তারা পেয়ে যায় জল থেকে, তাই তো। তাহলে এদের পত্ররন্ধ্র কিন্তু পাতার উপরের পৃষ্ঠে অবস্থান করে, আর বাকিদের নিচের পৃষ্ঠে অবস্থান করে। এই যে ছোটখাটো ব্যাপারগুলো, এইগুলো তোমরা আগে থেকেই পড়ে এসছো, এইগুলো একটু একটু করে পড়বে, বুঝতে পেরেছো? তারপরে যারা জেরোফাইটস হয়, তারা কি হয়? C4 জাতীয় উদ্ভিদ হয় বা ক্যাম জাতীয় উদ্ভিদ হয়। এরা কারা? এদের হচ্ছে দিনের বেলায় পত্ররন্ধ্র বন্ধ থাকে, রাত্রিবেলায় পত্ররন্ধ্র মুক্ত হয়। রাত্রিবেলায় সূর্যের আলো কম থাকে না, তার ফলে কি হয়? বাষ্পমোচনটা কম হয়, দেহ থেকে জল কম বাষ্পাকারে বেরোতে পারে, বুঝতে পেরেছো? এই যে এটা কি হলো? ফিজিওলজিক্যাল পরিবর্তন বা শারীরবৃত্তীয় পরিবর্তন। এই জিনিসগুলো পড়বে। এদের দেহে কি থাকে? এদের দেহে এরেনকাইমা থাকার জন্য এরা জলে ভেসে থাকতে পারে, দেহটাকে হালকা করে দেয়। আর এরা কি করে? এরা নিউম্যাটোফোর গঠন করে, তার ফলে কি হয়? এরা বাতাস থেকে শ্বাসকার্য চালায়। এগুলো শারীরবৃত্তীয় পরিবর্তন। তারপরে তুমি কিছু পড়বে অ্যানাটমিক্যাল ফিচার্স। অ্যানাটমিক্যাল ফিচার্স কি? এই যে যাদের মূল তন্ত্র সুগঠিত, জেরোফাইট, যেখানে কম জলযুক্ত উদ্ভিদে জন্মায়, তাহলে যেটুকু জল মাটিতে আছে সেটুকুই তাদেরকে শোষণ করতে হবে, দিয়ে শোষণ করে পাঠাতে হবে। তার জন্য এদের সংবহন কলা অর্থাৎ জাইলেম ফ্লোয়েম, এইগুলো কিন্তু সুগঠিত হয়। এদের সেরকম জাইলেম ফ্লোয়েম সুগঠিত দেখা যায় না, এদের জাইলেম ফ্লোয়েম মোটামুটি সুগঠিত হয়, বুঝতে পেরেছো? এই সমস্ত অ্যাডাপ্টেশনগুলো পড়বে, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে এই গেল একটা, এটা গেল কাদের অ্যাডাপ্টেশন গেল? উদ্ভিদের অ্যাডাপ্টেশন গেল, তাই তো। কিসের উপর ডিপেন্ড করে? ওয়াটার অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে উদ্ভিদের অ্যাডাপ্টেশন গেল। এবার হচ্ছে কি আছে আরো? আমরা কি পড়েছিলাম? আরো কি কি আছে? জল আছে, বাতাস আছে, তাই তো। বাতাসের উপর ডিপেন্ড করে কিরকম অ্যাডাপ্টেশন দেখা যায়? তোমরা দেখবে যে খেচর অ্যাডাপ্টেশন দেখা যায়, অর্থাৎ খেচর প্রাণী যারা বাতাসে অবস্থান করে, বাতাসে চলাফেরা করে, তাদেরকে বলা হয় খেচর। কি বলা হয়? খেচর, তাই তো। এই যে খেচর, এদের কিরকম অ্যাডাপ্টেশন দেখা যায়? দেখো, পাখিদের কিরকম অ্যাডাপ্টেশন দেখা যায় বাতাসে ভাসার জন্য? এদের দেহে প্রথমত হচ্ছে পালক থাকে, যা দেহটাকে হালকা করে দেয়।
2 নাম্বার হচ্ছে এদের অস্থিগুলো কি হয়, ফাঁপা হয়, তাই তো। অস্থি ফাঁপা হলে কি হয়, দেহের ওজন হালকা হয়। যেহেতু এরা বাতাসের অনেক উপরে পর্যন্ত যায়, তাই এদের বায়ুথলি অতিরিক্ত শ্বাস থাকে, তাই তো। শ্বাসকার্য চালানোর জন্য অতিরিক্ত বায়ু ধরে রাখার জন্য কি থাকে, বায়ুথলি থাকে। এই যে অ্যাডাপ্টেশনগুলো, এগুলো তোমরা সবাই জানো। তারপরে হচ্ছে মনে করো আলো, আলোতে যারা বেশি আলোতে জন্মায় তাদের বেশি আলো সহ্যকারী কিছু থাকে, অঙ্গ থাকে। তারপরে যে বেশি তাপমাত্রায় যারা জন্মায় তাদের তাপমাত্রা সহ্য করার ব্যাপার থাকে। কম তাপমাত্রায় যারা জন্মায় কম তাপমাত্রা সহ্য করার জন্য কিছু অ্যাডাপ্টেশন থাকে, যেটা বলছিলাম ভাল্লুকের দেহে, যেগুলো মরু অঞ্চলে থাকে তাদের মানে ত্বকের তলে কি থাকে, প্রচুর পরিমাণে চর্বি জমা থাকে, ফলে ত্বকটা কি হয়, পুরু হয়। পুরু হওয়ার জন্য শীত সহজে শরীরের ভেতরে প্রবেশ করতে পারে না, তাই তো। আবার দেখো জলে যে সমস্ত প্রাণীগুলো থাকে, বাতাসে যে প্রাণীগুলো থাকে, বোথ উভয়ের কি হয়, দেহটা কিন্তু মাকু আকৃতির হয়। তার ফলে কি হয়, এরা জলকে সহজেই কাটিয়ে পাস করে যেতে পারে, তাই না। এদের দেহটা কি হয়, মাকু আকৃতির হয়। পাখিরও তাই দেহটা মাকু আকৃতির হয়। আবার পাখির দেখবে দাঁত থাকে না, দাঁত যদি থাকে তাহলে অতিরিক্ত ওজন হয়ে যাবে, বাতাসে ভেসে থাকতে অসুবিধা হবে, তার জন্য এদের চঞ্চু থাকে, দাঁত থাকে না। এই সমস্ত অ্যাডাপ্টেশন গুলো একটু একটু করে তোমরা পড়বে, খুব একটা কঠিন বিষয় নয়, ঠিক আছে। বোঝানোর মতো সেরকম কোনো ব্যাপার নেই। তোমাদেরকে যেটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে এই যে তাপমাত্রার উপর ডিপেন্ড করে কিভাবে পরিবেশে প্রাণীগুলো অ্যাডাপ্টেড হয় বা অভিযোজিত হয়, তার উপর ডিপেন্ড করে কতগুলো রুলস আছে, যেগুলো আমি তোমাদেরকে বলেছিলাম পরে পড়াবো, সেটা আজকে একটু আলোচনা করব। সেই রুলসগুলো, যে বিভিন্ন তাপমাত্রায় প্রাণীগুলো কিভাবে নিজেদেরকে অ্যাডাপ্টেড করতে পারে বা কিভাবে অভিযোজিত হয়। এই যে কিভাবে অভিযোজিত হয় এর উপর ডিপেন্ড করে কতগুলো রুলস আছে, সেই রুলসগুলো তোমাদেরকে একটু পড়তে হবে। কি বললাম, রুলসগুলো একটু পড়তে হবে। তার মধ্যে একটা রুলস হচ্ছে বার্জম্যানস রুলস। এই রুলগুলো কি বললাম, তাপমাত্রায় বিভিন্ন তাপমাত্রায় প্রাণীরা কিভাবে অ্যাডাপ্টেড হয়, এর কতগুলো রুলস আছে। তার মধ্যে একটা হচ্ছে বার্জম্যানস রুল। সায়েন্টিস্ট বার্জম্যানের একটা সূত্র আছে। সেই সূত্র কি বলছে, বার্জম্যান বলছে যে দুটো আলাদা পরিবেশ, কি একটা হচ্ছে গরম আবহাওয়া, তাই তো, আর একটা হচ্ছে কোল্ড, ঠান্ডা আবহাওয়া। তাহলে গরম অর্থাৎ হট এবং কোল্ড, এই দুটো আলাদা পরিবেশ, এই দুটো আলাদা পরিবেশে বসবাস করে দুটো জীব। মনে করো এই একটা জীব বসবাস করছে, আর মনে করো এই একটা জীব বসবাস করছে, তারা দুটো একই জীব, একই প্রজাতি। মনে করো এটাও একটা ভাল্লুক, এটাও একটা ভাল্লুক। তাহলে দুটো একই জীব, ভাল্লুক। তাহলে একটা ভাল্লুক যে গরমের আবহাওয়ায় অবস্থান করছে, আর একটা ভাল্লুক যে ঠান্ডা আবহাওয়ায় অবস্থান করছে, তাদের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাবে। কিরকম পরিবর্তন দেখা যাবে বলছে যে, আবার আরেকটা কন্ডিশন হতে হবে, এরা দুটো কি দেখো, এরা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড। কিরকম, ওয়ার্ম ব্লাডেড, এটা ওয়ার্ম ব্লাডেড। তাহলে বার্জম্যান বলছে, বার্জম্যানের রুলসটা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড যারা তাদের ক্ষেত্রে, কোল্ড ব্লাডেড যারা তাদের ক্ষেত্রে কিন্তু নয়। তাহলে ওয়ার্ম ব্লাডেডদের ক্ষেত্রে কিরকম সূত্র বলছে, যে একই জীব, অনুরূপ জীব, যারা একজন বসবাস করে গরম আবহাওয়ায়, একজন বসবাস করে শীতল আবহাওয়ায়, তাদের ক্ষেত্রে কি দেখা যায়, যে শীতল আবহাওয়ায় যুক্ত অঞ্চলে যারা বসবাস করে তাদের আকার কি হবে, অনেক বড় হয়। তাহলে দুটো একই প্রজাতির প্রাণী যে শীতল আবহাওয়ায় বসবাস করছে, তার দেহের আকার অনেক
আচ্ছা, না ঠিকই বলছিলাম। তাহলে কি বলছিলাম, যে গরম আবহাওয়া যুক্ত অঞ্চলে অবস্থানকারী একটি প্রাণী ঠান্ডা অঞ্চলে অবস্থানকারী প্রাণীর থেকে আকার অবশ্যই ছোট হবে। আবার কি বলতে পারি, যে এটা কিন্তু লেস দেন, হ্যাঁ, এটা লেস দেন। তাহলে একটা গরম আবহাওয়াযুক্ত অঞ্চলে বসবাসকারী প্রাণীর দেহের আকার একটা কোল্ড অঞ্চলে অর্থাৎ শীতল অঞ্চলে বসবাসকারী প্রাণীর দেহের আকারের থেকে অবশ্যই ছোট হবে। অপরভাবে বলতে পারি যে ঠান্ডা বা শীতল অঞ্চলে বসবাসকারী একটি জীব অনুরূপ একটি জীব যেটা গরম অঞ্চলে বসবাস করে, তার দেহের আকার অবশ্যই গরম অঞ্চলের থেকে শীতল অঞ্চলের প্রাণীটির দেহের আকার বড় হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বার্জম্যানসের রুল। কেন বড় হবে, এটার একটা প্রশ্ন তোমরা করতেই পারো, যে কেন বড় হবে, শীতল অঞ্চলে কেন বড় হবে, গরম অঞ্চলে কেন দেহের আকার ছোট হবে। তার কারণ হচ্ছে শীত প্রধান অঞ্চলে প্রচণ্ড শীত আর গরম প্রধান অঞ্চলে প্রচণ্ড গরম। তাহলে গরম অঞ্চলে নিজেদেরকে টিকিয়ে নিতে হবে, আর শীত প্রধান অঞ্চলে প্রাণীদেরকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে শীত প্রধান অঞ্চলে যদি দেহ থেকে কম তাপমাত্রা বেরোয়, তাহলে তারা সেখানে বাঁচতে পারবে। আর গ্রীষ্ম প্রধান অঞ্চলে যদি দেহ থেকে তাপমাত্রা না বেরোয় বেশি পরিমাণে, তাহলে দেহের ভিতরে তাপ বেড়ে যাবে। ফলে সেই অঞ্চলে এমনিতেই পরিবেশের তাপমাত্রা অনেক বেশি, দেহের তাপমাত্রাও যদি বেশি হয়ে যায় তাহলে বেঁচে থাকা অসম্ভব হবে। তাহলে গরম পরিবেশের অ্যাডাপ্টেশন কিরকম হওয়া উচিত, যে দেহ থেকে বেশি তাপমাত্রা বেরোতে হবে, তাই তো, বেশি তাপমাত্রা বেরোতে হবে আর বেরোবে। আর যারা শীত প্রধান অঞ্চলে আছে তাদের দেহ থেকে কম তাপমাত্রা বেরোবে। তাহলে কম তাপমাত্রা যখন বেরোবে তাহলে সেটা কিভাবে বেরোবে কম তাপমাত্রা? এটার একটা সূত্র আছে, রেশিও হচ্ছে যে কোনো প্রাণীর দেহ থেকে কতটা তাপমাত্রা বেরোবে সেটা নির্ভর করে তার দেহের ক্ষেত্রফল বাই আয়তন, এই রেশিওটার উপরে। এই রেশিওটা যত কম হবে তত কি হবে, তাপমাত্রা কম বেরোবে, তাপ কম বেরোবে। আর এই রেশিওটা যত বেশি হবে তাপ তত বেশি বেরোবে। বুঝতে পেরেছো? তাহলে দেখো কোনো একটা যেটা জীব, যেটা মিলে যাবে এবার, যে কোল্ড অঞ্চলে যে বসবাস করে তার দেহের আকার যদি বেশি হয় তাহলে কি বেশি হবে, তার দেহের আয়তন বেশি হবে। আর আয়তন বেশি হওয়া মানে কি, ক্ষেত্রফলের তুলনায় যদি আয়তন বেশি হয় তাহলে রেশিওটা কি হচ্ছে, কম হচ্ছে। আর রেশিও যত কম হয়ে যাবে তাপমাত্রা দেহ থেকে তত কম বেরোবে। তাহলে শীত প্রধান অঞ্চলের তাপমাত্রা দেহ থেকে যত কম বেরোবে তত ভালো। তার জন্য এদের অ্যাডাপ্টেশনটা কি, শীত প্রধান অঞ্চলে জীবটার দেহের আকার অনেক বেড়ে যায়, আর গরম প্রধান অঞ্চলে যদি আকার কমে যায় তাহলে কি হবে, আয়তন কমে যাবে। তাহলে আয়তন কমে যাবে মানে কি, ক্ষেত্রফল তখন বেশি হবে, তখন কি হবে, রেশিওটা বেশি হবে। আর রেশিও বেশি হওয়া মানে হচ্ছে তাপমাত্রা বেশি বেরোবে, ফলে সে গরম পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে। এক কথায় যে দুটো একই জীব, যেটা একটা গরম অঞ্চলে বসবাস করে, একটা শীতল অঞ্চলে বসবাস করে, শীতল অঞ্চলের জীবের দেহের আকার গরম অঞ্চলের জীবের দেহের আকারের থেকে অনেক বেশি বড় হয়। বুঝতে পেরেছো? উদাহরণ, যে ভাল্লুকের কথা বলছিলাম, যে এটা হচ্ছে মরু অঞ্চল, মরু মানে হচ্ছে উষ্ণ অঞ্চল, আর হচ্ছে মেরু অঞ্চল, তাই তো। মেরু অঞ্চলে যে ভাল্লুক দেখা যায় আর মরু অঞ্চলে যে ভাল্লুক দেখা যায়, তাই তো, এদের কিন্তু মেরু অঞ্চলের ভাল্লুকের আকারের থেকে মরু অঞ্চলে যে ভাল্লুক দেখা যায় তাদের দেহের আকার অনেক বেশি বড় হয়। এটা হচ্ছে বার্জম্যানস রুল। তারপরে আরো একটা রুলস আমরা পড়ব, সেটা হচ্ছে অ্যালেন্স রুল। কি বললাম, অ্যালেন্স বলে আরেকজন সায়েন্টিস্ট, তার রুলসটা আমাদেরকে একটু দেখতে হবে। অ্যালেন্স রুলস, অ্যালেন্স কি বলছে, অ্যালেন্স বলছে যে উষ্ণ স্থানে বসবাসকারী, এটা মনে করো একটা উষ্ণ স্থান আর এটা একটা শীতল স্থান। তাহলে উষ্ণ স্থানে বসবাসকারী যে জীবটা, তার দেহের যে বিভিন্ন অঙ্গগুলো, যেমন মনে করো লেজ, তুণ্ড, তাই তো, তারপরে হচ্ছে আর কি বলো, লেজ, তুণ্ড, কর্ণছত্র, এই যে ব্যাপারগুলো, যে প্রাণীটা উষ্ণ অঞ্চলে বসবাস করে, দুটো অনুরূপ প্রাণী, কিরকম অনুরূপ, আগের মতোই সেম প্রাণী হতে হবে।
অনুরূপ প্রাণী যেটা উষ্ণ অঞ্চলে বসবাস করে তার লেজ, তুণ্ড, কর্ণছত্র যে শীতল অঞ্চলে বসবাস করে তার তুলনায় অনেক বড় হয়, অর্থাৎ গ্রেটার দ্যান শীতল। তাই তো? তাহলে কি বললাম যে অ্যালেন্স রুলস কি বলছে? অ্যালেন্স রুলস বলছে যে উষ্ণ অঞ্চলে এবং শীতল অঞ্চলে বসবাস করে একই জীব, অনুরূপ জীব যে উষ্ণ অঞ্চলে বসবাস করে তার লেজ, তুণ্ড, কর্ণছত্র এইগুলোর আকার যে শীতল অঞ্চলে বসবাস করে তার তুলনায় অনেক বেশি বড় হয়। কেন বড় হয়? খুবই সিম্পল ব্যাপার, একটা কথা বললে বুঝে যাবে। শীতকালে তোমরা সবাই কিন্তু মাফলার পরো, পরো কি পরো না? কেন পরো বলো? মাফলারটা কেন পরো? মাফলারটা এই কারণেই পরো যাতে শরীরে গরম ধরে, বা টুপি পরো অনেকে, কেন পরে? যাতে শরীরে গরম ধরে। আবার অনেকে দেখতে পায় টুপি পরে না, শুধু কানটাকে ঢেকে রাখে। কারণ কানটাকে কেন ঢেকে রাখে? তার কারণ হচ্ছে কান দিয়ে প্রচুর তাপমাত্রা, কর্ণছত্র দিয়ে প্রচুর তাপমাত্রা আমাদের দেহের বাইরে বেরিয়ে যায়। বুঝতে পেরেছো? এরকম লেজ, তুণ্ড এইগুলো হচ্ছে এক একটা অঙ্গ যেগুলো দিয়ে তাপমাত্রা দেহ থেকে প্রচুর বাইরে বেরিয়ে যায়। এই কারণে শীতকালে আমরা মাফলার পরি। এবার কান ঢেকে রাখলে কি হবে? কান থেকে তাপমাত্রা বেরোতে পারবে না, ফলে দেহ গরম থাকবে শীতকালে। এই জন্যই মাফলার পরা হয় বা টুপি পরা হয়। তাহলে এবার যদি কোনো একটা জীব যে শীতকালে শীতল অঞ্চলে বসবাস করে, শীতল অঞ্চলে যে বসবাস করে তার যদি কানটা এরকম বড় হয় তাহলে কি হবে? তার কানটা যদি এরকম বড় হয় তাহলে কি হবে বলতো? তার কান থেকে প্রচুর তাপমাত্রা বেরিয়ে যাবে, ফলে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। শরীর ঠান্ডা হলে ঠান্ডা পরিবেশে সে নিজেকে মানিয়ে নিতে পারবে না। আর যে গরম পরিবেশে বসবাস করে তার কান যদি ছোট হয়ে যায়, এরকম ছোট হয়ে যায়, তাহলে কি হবে? গরমের সময় তার দেহ থেকে তাপমাত্রা বেরোতে পারবে না, ফলে কি হবে? সে তার দেহের তাপমাত্রা বেড়ে যাবে, সেই পরিবেশে সে মানিয়ে নিতে পারবে না। এই কারণে কি হয় যে শীতল অঞ্চলে যারা বসবাস করে তাদের কর্ণছত্র, তুণ্ড, লেজ এইগুলোর আকার অনেক ছোট হয়, আর যারা উষ্ণ অঞ্চলে বসবাস করে তাদের অনেক বড় হয়। তাই তো? উদাহরণ হচ্ছে তোমরা শীগাল বা শেয়ালের কথা শুনেছো। মরু অঞ্চলেও শেয়াল থাকে, তারপরে মেরু অঞ্চলেও শেয়াল থাকে। মেরু অঞ্চল বা শীতপ্রধান অঞ্চলে যে শৃগাল বা শেয়াল বলো, যাই বলো না কেন, যে শৃগাল থাকে তাদের কর্ণছত্র অনেক ছোট হয়। আর মরু অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে যারা থাকে তাদের কর্ণছত্র অনেক বড় হয়। বুঝতে পেরেছো? তাদের কর্ণছত্র কিন্তু অনেক বড় হয়। এটা হচ্ছে অ্যালেন্স রুলস। কি? যে উষ্ণ স্থানে বসবাসকারী প্রাণীদের লেজ, তুণ্ড, কর্ণছত্র বা পা পদের আকার শীতল স্থানে বসবাসকারী অনুরূপ প্রাণীদের তুলনায় যথেষ্ট বড় হয়। বোঝা গেছে? তারপরে আরো একটা রুলস তোমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে জর্ডেন্স রুল। কি বললাম? সেটা হচ্ছে জর্ডেন্স বলে একজন সায়েন্টিস্ট, সে একটা রুলস দিয়েছিল। সেই রুলসটা কি? সেই রুলটা হচ্ছে বা সেই নিয়মটা হচ্ছে যে দুটো একই প্রজাতির মাছ, একই মাছ, এই সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আসছে যে অনুরূপ জীব। তাই তো? এই টার্মটা মনে রাখবে। তাহলে এই ক্ষেত্রেও অনুরূপ দুটো, অর্থাৎ একই রকম দুটো জীব যে শীত অঞ্চলে শীতল আর একজন উষ্ণ, তুলনামূলকভাবে উষ্ণ অঞ্চলে থাকছে, তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যায়? বলছে এরা, এই রুলসটা হচ্ছে মাছেদের ক্ষেত্রে। কিরকম? কাদের ক্ষেত্রে? জর্ডেন্স রুলস হচ্ছে মাছেদের ক্ষেত্রে। বলছে শীতল অঞ্চলে যে বসবাস করে যে সমস্ত প্রাণীগুলো, যে সমস্ত মাছগুলো, সেই মাছগুলোর কশেরুকার সংখ্যা আর উষ্ণ অঞ্চলে যে সমস্ত মাছগুলো থাকছে তাদের কশেরুকার সংখ্যার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কি রকম পার্থক্য? বলছে কম তাপমাত্রায় বসবাসকারী মাছেদের কশেরুকার সংখ্যা অধিক তাপমাত্রায় বসবাসকারী মাছেদের তুলনায় অনেক বেশি। তাহলে কম তাপমাত্রায় যে সমস্ত মাছগুলো, অর্থাৎ শীতল পরিবেশে যে মাছগুলো থাকছে তাদের যে কশেরুকার সংখ্যা গ্রেটার দেন উষ্ণ অঞ্চলে যে মাছগুলো থাকছে তাদের কশেরুকার সংখ্যার থেকে। উদাহরণ হচ্ছে কড মাছ। কি মাছ বললাম?
কড মাছ। কড মাছ যে মাছটা 4 ডিগ্রি টেম্পারেচারে, 4 থেকে 8 ডিগ্রি টেম্পারেচার এই থাকে, তাদের কশেরুকার সংখ্যা মোটামুটি 58 হয়। কীরকম? মনে করো এই একটা ডিম, মাছের ডিম ফুটে যে বাচ্চাটা হলো, নতুন একটা মাছ বেরোলো, সেই নতুন মাছটার কশেরুকার সংখ্যা 58 হয়, সেটা যদি 4 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াসে হয়। আর একটা মাছ যেটা 10 ডিগ্রি টেম্পারেচার বা তার থেকে বেশি, এই টেম্পারেচারে যদি সেই মাছটা ডিম ফুটে জন্ম হয়, তখন তার কশেরুকার সংখ্যা হয়ে যায় 54, অর্থাৎ 4টে কিন্তু কম থাকে। এবার ঘটনা হলো এটা কেন হয়? এটা কেন হয় বলছে যে আমরা প্রথমেই পড়েছি, আমরা একটা সূত্র পড়লাম যে এই ক্ষেত্রফল আর আয়তন তুলনা, তাই তো? দেখো এই যে ক্ষেত্রফল আয়তনের সূত্রটা আমরা পড়লাম, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কশেরুকার সংখ্যা বাড়া মানে হচ্ছে কশেরুকার সংখ্যা যত বাড়বে মাছটা তত বড় হবে, আর কশেরুকার সংখ্যা যত কমবে মাছটা তত ছোট হবে। তাহলে আমরা যে বার্গম্যানস রুল পড়লাম, সেখানে কি পড়েছিলাম যে শীতল অঞ্চলে বসবাসকারী প্রাণীর দেহের আকার কিন্তু বড় হবে উষ্ণ অঞ্চলের তুলনায়। তাহলে এর দেহের আকার বড় হবে, এর দেহের আকার শীতল অঞ্চলে বড় হওয়ার জন্য কশেরুকার সংখ্যা বেশি হয়, উষ্ণ অঞ্চলে দেহের আকার ছোট হওয়ার জন্য কশেরুকার সংখ্যা কম হয়। এটা একটা ব্যাপার। কশেরুকার সংখ্যা বড় হলে মানে দেহের আকার বাড়লো, দেহের আকার বাড়লো মানে হচ্ছে আয়তন বাড়লো, আয়তন বাড়লো মানে হচ্ছে তার ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলটা কম, আয়তনটা বেড়ে গেল, তার মানে কি রেশিওটা কমে গেল, মানে তাপমাত্রা কম বেরোবে দেহ থেকে, ফলে সেই ঠান্ডা পরিবেশে সে নিজেকে মানিয়ে নিতে পারবে। এটা হচ্ছে কার রুলস? এটা হচ্ছে জর্ডেনস রুলস। কি? কম তাপমাত্রায় বসবাসকারী মাছেদের কশেরুকার সংখ্যা অধিক তাপমাত্রায় বসবাসকারী মাছেদের কশেরুকার সংখ্যার তুলনায় অনেক বেশি হয়। এটা হচ্ছে এক্সাম্পল কড মাছের ডিম ফুটে যখন যে বাচ্চাটা বের হয় সেটা। বুঝা গেল? আরও দুটো টার্ম আছে, সেই দুটো টার্ম, ভিডিও অনেক বড় হয়ে গেছে, সেই দুটো টার্ম তোমাদেরকে একটু আমি বলে দিচ্ছি। একটা টার্মকে বলা হয় ব্লাবার, আর একটা হচ্ছে ব্লাবার, আর একটা হচ্ছে সাইক্লোমরফোসিস। এই দুটো টার্ম তোমরা একটু পড়বে। সাইক্লোমরফোসিস কি এই দুটো টার্ম? ব্লাবার আর সাইক্লোমরফোসিস। আমি প্রথম থেকে একটা কথা বলছি যে শীত প্রধান অঞ্চলে যারা বসবাস করে তাদের ত্বকের নিচে প্রচুর পরিমাণে চর্বি জমা হয়। বলছি কি না বলছি না? বলছি তো, প্রচুর চর্বি জমা হয়। এই যে ত্বকের নিচে যে চর্বি জমা হয় সেটাকে বলা হচ্ছে, ফলে ত্বকটা কি হয়ে যায়? ত্বকটা পুরু হয়ে যায়। এই চর্বিযুক্ত পুরু ত্বককে বলা হয় ব্লাবার। আর সাইক্লোমরফোসিস কি? সাইক্লোমরফোসিস হচ্ছে যে কিছু অ্যানিম্যাল আছে যারা কি করে তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেহের আকারের পরিবর্তন করতে পারে। কি করতে পারে? দেহের আকার পরিবর্তন করতে পারে। তাপমাত্রা কমে গেল, আকার বড় হয়ে গেল, তাপমাত্রা বেড়ে গেল, আকার ছোট হয়ে গেল। এই যে পরিবর্তনগুলো তাপমাত্রা বৃদ্ধি বা কমের সঙ্গে এগুলো করতে পারে, এই ধরনের পরিবর্তনকে বলা হয় সাইক্লোমরফোসিস, যেটা ড্যাপনিয়া বলে একটা প্রাণী আছে যার ক্ষেত্রে দেখা যায়। তাহলে সাইক্লোমরফোসিস কি হলো? যে কিছু প্রাণী আছে যারা তাপমাত্রা পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেহের আকার পরিবর্তন করতে পারে। যদি তাপমাত্রা কমে যায় দেহের আকার বেড়ে যায়, যদি তাপমাত্রা বেড়ে যায় দেহের আকার কমে যায়, ছোট হয়ে যায়, তাই তো? এই ধরনের যে অ্যাডাপ্টেশন দেখা যায় এটাকে বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় সাইক্লোমরফোসিস। কার দেখা যায়? ড্যাপনিয়া বলে একটা প্রাণী আছে যার এই অ্যাডাপ্টেশনটা দেখা যায়। বুঝতে পেরেছো? আজকের পড়া এই পর্যন্তই, তোমরা একটু পড়ো, আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে? পরে আর কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। থ্যাংক ইউ। অ্যান্ড যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনো, একটু যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?